আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। সবাই ভাবে আমি খুব রোমান্টিক গান গাই, প্রেমের গান গাই, দুঃখের গান গাই, হ্যাঁ, কিন্তু আমার বাসার মানুষ জানে যে আমি ভীষণই আনরোম্যান্টিক। আচ্ছা, তোমার সেই গান আমার আকাশে লেখা রয়েছে শুধু তোমারই নাম, শুধু তোমারই নাম, ও আমার জান, ও আমার জান, নিঃশ্বাসে তুমি রয়েছো মিশে, তুমি ছাড়া যে বাঁচে না প্রাণ। সত্যি কথা হচ্ছে আমি ক্যারিয়ারিস্ট না, আজ পর্যন্ত আমি হতেই পারলাম না। আচ্ছা বাবা, এটা ভালো কথা, তোর নামটা রাখছিল কে? এই তো ভালো কথা বললি। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। আমি তো গান গাইতে গিয়ে একটু গাওয়ার পরে দেখে করে এত হয়ে গেছে, ঠাস করে পড়ে গেলাম আবেগে আবেগে আবেগে। ও মাই গড, এটা তো সবচেয়ে বড় মুহূর্ত। তুমি বলো এইটাই তো মুহূর্ত। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan, Friday night with Zayed Khan, New হাই, York আসসালামু আলাইকুম ঠিকানা। সবাইকে, আমন্ত্রণ, ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, পাওয়ার্ড বাই ল অফিস অফ কোবরাডোর। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। নিশ্চয়ই ওদের আগে অপেক্ষা করছেন। আজকে যিনি আমাদের অতিথি, তার সম্পর্কে আসলে বলতে গিয়ে আমার সমস্ত হাত পা কাঁপছে, কারণ তিনি এমন একজন কণ্ঠশিল্পী, তিনি একজন বাংলা গানের ঐতিহ্যের ধারক বাহক, এবং যার গান মাধুর্য ভালোবাসা ছড়িয়েছে বছরের পর বছর। প্রেমের গান, বেদনার গান এবং শাশ্বত গান দিয়ে তিনি জয় করেছেন সারা পৃথিবীর বাঙালিদের হৃদয়। তিনি আসলেন, দেখলেন এবং প্রতিষ্ঠিত করলেন বাংলা গানের একটা আলাদা ধারা। আর কেউ নন, তিনি আমার প্রিয়, আমাদের সবার শ্রদ্ধেয়, আমাদের কিংবদন্তি, অন অ্যান্ড অনলি জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা, আমাদের সবার প্রিয় সামিনা চৌধুরী আসছে। সামিনা চৌধুরী, স্বাগতম ঠিকানা তারার মেলায়। আপু, Friday night with আমার হাত পা কাঁপছে তোমার সাথে বসছি, এবং সামিনা চৌধুরী আমার এই ফ্রাইডে নাইট জায়েদ খানের অতিথি হয়ে এসছে। আপা, এটা আমি মনে করি আমি গর্বিত। আমি নিজেকে এই স্বল্প কেরিয়ারে, আমি তোমাকে দেখেছি যখন আমার কেরিয়ার শুরু হয়নি, আমি তোমাকে দেখেছি আমার সদ্য চাচা যা সম্পর্কে খালিদ হাসান মিলু, বুলবুল ভাই, তপন চৌধুরী সব সহ তোমাদের সার্কেল থেকে দেখার সৌভাগ্য হয়েছে ওই সময় একসঙ্গে। বাট সেই মানুষটার সাথে আজকে নিউ ইয়র্কে তোমার সাথে বসছি, আমি সত্যি আই এম ফিল প্রাউড যে আমি সেই মানুষটি আজকে তোমার মতো একজন কিংবদন্তি পিলারের সাথে বসতে পেরেছি। আমি সত্যি আপু, তুমি সামিনা চৌধুরী যে কি গানের জগতে বা আমাদের এই ছবির জগতে, এটা সাধারণ সারা পৃথিবীর মানুষ জানে। আপা, তুমি আমাদের এখানে আসছো। আপু, তুমি প্রথম বলো, নিউ ইয়র্কে এসে তুমি সবসময় আসো, নিউ ইয়র্কে আসা যাওয়ার মধ্যে থাকো, তুমি তো নিউ ইয়র্কে এখন অনেক বছর ধরে আসা যাওয়া করো, তোমার নিউ ইয়র্ক কেমন লাগে আগে বলো। আমার যে আমি প্রথম আসি 2005-এ, তো সেই 5 সাল থেকে আসছি, এখনো পর্যন্ত আমি মানে ইয়ে হতে পারিনি, আমার কাছে নতুনই মনে হয়, কিন্তু ভালোও লাগে, খারাপ লাগে না, কিন্তু আমার বরাবরই বাংলাদেশ ভালো লাগে। ও, তুমি বাংলাদেশ মিস করো? একদম 100%। আপু, তোমার সঙ্গীতের শুরুটা কেমন, বা পরিবারের অনুপ্রেরণা কেমন ছিল তোমার সঙ্গীতের শুরু বলতে গেলে তো ওগুলা বিশ্বাস হবে না, কিন্তু আমার ভাল লাগছে কি জানিস, আমি কি তুমি বলবো না, তুই বলবো না, তুই আপু, তোমার মুখে বলি আপু, এটা ওরকম ফর্মাল কোনো অনুষ্ঠান হয়তো সারা পৃথিবী দেখবে, বিশেষ করে নর্থ আমেরিকাতে তুমি আমাকে তুই বললে, সেইটা যে আমার কাছে কত আদরের লাগে এবং কত মানে দোয়ার মতো লাগে। তোমার তুই যখন বলি যায় তুই এটা কর, আমার কাছে এটা খুব ভালো লাগে। না মানে আমার ভাল লাগছে কি জানিস তো, যে তুই যখন অনেক ছোট তখন কিন্তু তুই আমাদের সাথে জুলাই নামে ডাকতা, জুলাই ছিলি তখন, এবং সুন্দর একটা বাচ্চা ছেলে, এত সুন্দর আর এত আন্তরিক,
মানে অন্তরটা ভালো অন্তর না হলে তো সে শিল্পী হতে পারবে না। শিল্পী হতে পারে না। হ্যাঁ, তো তখনও কিন্তু আমরা জানি না যে এই জুলাই একসময় জায়েদ হয়ে যাবে এবং কি সুন্দর আজকে লাগতেছে, মানে খুবই ভালো আমার খুব ভালো লাগছে। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com। আমি জানি তো তোমার, এবং আমরা পিমনের প্রথম স্টেজ শেয়ার করতে আমরা ওকলাহোমায় যাচ্ছি। হ্যাঁ, 9 তারিখ আমাদের দেশি ইউথ অ্যাসোসিয়েশনের শোতে প্রথমবারের মতো আমি খুব ইনশাআল্লাহ। এক্সাইটেড তোমার সাথে একই স্টেজ শেয়ার করব। সামিনা চৌধুরী একটা আলাদা ধাস পৃথিবীতে, এটা বাংলাদেশের মধ্যে এটা অন্য জিনিস। তো আপু তুমি একটু যদি বলতা তোমার সেই সঙ্গীতের আশার অল্প। আমার সঙ্গীতটা কি যেহেতু ছোটবেলা থেকে তো আব্বা আমাদের বাসায় গান হচ্ছে, শিল্পীরা আসছে, সব শিল্পীরা আসতো, কারণ আব্বা না খুব মানে শিল্পীদেরকে প্রমোট করতো। আচ্ছা, এই জিনিসটা আমার ভেতরেও আছে। তো খুব প্রমোট করতে ভালোবাসতো, গীতি যারা গান লিখতেন, সুর করতেন, শিল্পী তো আছেই। তো আমাদের বাসায় অনেক শিল্পী, এভাবেই গান হচ্ছে। কিন্তু আমার মানে ফাহমিদা যে আমাদের হ্যাঁ, ফাহমিদা খুব গান গাইতো। তো ওর গান এত বেশি গাইতো যে আমার মনে হতো গানটা ওরই জন্য। আর আমার ভালো লাগতো লাকি আখান আসতো, লাকি চাচা বাজাতো, তখন আমি ওইটা গিলতাম, একদম লিটারালি আমি গিলতাম। এবং আমি চুরি করতাম, মানে চোখ চুরি যাকে বলে, চুরি করে করে আমি শিখতাম। তো কিবোর্ড শেখা, গিটার শেখা, আমি ভাবলাম যে আমি কি মানে মিউজিশিয়ান হব। তারপরে আমার ভালো লাগা শুরু হলো ফেরদৌসী মজুমদারের নাটক, আল মনসুরের অভিনয়। রীতিমতো ফেরদৌসী মজুমদার এবং আল মনসুরকে আমার মেন্টর করে নিলাম, আমি অভিনয় করতাম। আচ্ছা, তাই এই অভিনয় করছি, জুলিয়াস সিজার, ব্রেক, খবর পড়ছি, সব রেডিওতে। কিন্তু এমন সময় আমার মানে 77 সালে আসলো নতুন কুড়ি একটা হলো, ওই যে আমাদের 76 সাল থেকে, হ্যাঁ, হ্যাঁ। নতুন কুড়ি হতো। এই নতুন কুড়িতে জোর করে আমাকে আমার খালা আর ফাহমিদা নিয়ে গেল, একটা গান গাইলাম দেশের, ওটাতে আমি ফার্স্ট হয়ে গেলাম। আমি কিন্তু নিজেও জানি না আমি গান গাইতে জানো। তারপরে এই হয়ে গেলাম, ওটা তো 77-এ পর্ব শেষ। 78 বা 79-তে আমাকে আলাউদ্দিন চাচা আসলো। হ্যাঁ, আলাউদ্দিন চাচা এসে হঠাৎ একদিন বাসায় এসে পাবলিকাটা নিয়ে, ভাবি আপনার মেয়েকে নিয়ে গেলাম। আপনার মুখে বলতেছে? আমি বারান্দা ঝাড় দিচ্ছিলাম, হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এ উঠবো। উঠবো। এই তো তারপর নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে একটা গান তুলে দিল, বললো যে তুমি এই গানটা গাও। গাইলাম, জন্ম থেকে জ্বলছি। তো আমার কিন্তু আমি গাচ্ছি, কিন্তু আমার কোনো মানে নাই, মানে অনুভূতিটা নাই, কোনো অনুভূতি নাই। শুধু এইটুকু বুঝলাম যে গানটা যেমন নিচে তেমনি চড়া। তার 2 মাস না কয় মাস পরেই আবার আসছে আলাউদ্দিন চাচা, এসে বলছে ভাবি আপনার মেয়েকে দিয়ে তো গান হবে না। তো বলছে যে গান হবে না, তাই না? বলে হ্যাঁ, ওকে দিয়ে বাচ্চাদের গান হবে না, ওকে দিয়ে বড়দের গান হবে। মানে জন্ম থেকে জ্বলছিটা ওই সিকোয়েন্স অনুযায়ী বাচ্চাদের ছিল, কিন্তু বড় কাজে চলে গেছে, মানে আরো ভালো। হ্যাঁ, তারপরে আবার নিয়ে গিয়ে তখনই আলাউদ্দিন চাচা নিজে লিখলো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো বলে লিখে বললো যে আমজাদ ভাই আপনি বাকিটা লিখেন। আমাদের আমজাদ হোসেন, আমজাদ চাচা এই শুরু করে রেকর্ডিং হয়ে গেল, এই শুরু হয়ে গেল আমার। আপু তাহলে প্রথম প্লেব্যাক দিয়ে শুরু হলো, নতুন করে তো গেল একটা দেশের বাচ্চাদের প্লেব্যাক দিয়ে আমার বারে যাত্রা শুরু। দেখো অনেক দর্শক জানতো না কিন্তু যে তুমি যে প্লেব্যাক দিয়ে শুরু মূলত, কিন্তু আজকে প্রমাণিত, আমিও জানতাম না কিন্তু এত কিছু। হ্যাঁ, আলাউদ্দিন ভাইয়ের সাথে, আলাউদ্দিন সাহেবের সাথে আমি প্রায় বসতাম, শ্রুতিতে তো গেলেই সে আসে। তো এই প্রথম জানলাম যে তুমি সেই প্লেব্যাক দিয়ে তোমার শুরু হলো যাত্রা। প্লেব্যাক দিয়ে আমার শুরু হলো, এটা তো গেল। তারপর ওটা 81 সালে রিলিজ পেল। 82 সালে টেলিভিশনে বড়দের গ্রুপে আল মনসুর। আচ্ছা, হ্যাঁ, ওই যে নাটকের। তখন বেলাল ভাই, যেই বেলাল ভাইকে আমি মানে রীতিমতো আমি ফলো করতাম ওনার অভিনয়, সেই বেলাল ভাইয়ের সাথে আল মনসুরের সাথে আমার নাটক হয়ে গেল ফ্রেন্ডশিপ। এমন ফ্রেন্ডশিপ, অনেক বড় ছিল আমার চাইতে। তো এবং কিন্তু তখন আমার ঝগড়া, এই ঝগড়ার মধ্যে ওই ফুল ফোটে ফুল ঝরে গানটা হলো 82 সালে টেলিভিশন। সেটাও জানতাম না, ফুল ফুটে ফুল ঝরে। আমি মনে করছি রিসেন্ট গান মনে হয়, না এটা তো 82-র গান, আমাদের জন্মের সময়ের গান। এবং সবচেয়ে মজা 82-তে গেল টেলিভিশন,
তারপর 83-তে আব্বা আমাকে রেডিওতে নিয়ে গেল। ওখানে আমি দিলাম, অডিশন হলো, আমাকে প্রথমেই বিতে নিয়ে নিল, বি গ্রুপে। এই হলো আমার সিরিয়াল, ফিল্ম, টেলিভিশন অ্যান্ড দেন পরপর? রেডিও। আপু তোমার কি, যদি তুমি মানে তোমার কি ছোটবেলা থেকে সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা ছিল? তুমি তো বললো মিউজিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল। যদি তুমি এই পেশায় না আসতে, তাহলে তোমার কি পেশাটা তুমি বেছে নিতে? সেকেন্ড পেশা কি ছিল? আমার ডাক্তার হওয়ার একদমই ইচ্ছা ছিল। ডাক্তার হব, ওকে। ডাক্তার হব এবং পাশাপাশি আমি অভিনয় করব, মানে আমার অভিনয়টাই আমার বেসিক ছিল। মানে ছোটবেলা থেকে অভিনয়টা তোমার প্রতি হ্যাঁ, টানতো? এবং আমি রীতিমতো প্রাকটিস করতাম বসে বসে, অভিনয়? খবরের কাগজটা পড়তাম এমন করে যে গলাটা যেন উচ্চারণ ঠিক থাকে যেন। একদম। আপু তোমার প্লেব্যাকের সংখ্যা কত হলো? আমি জানি না, খুব বেশি তো হয়নি। তো গণনা নাই ওইভাবে করে, না, গোনা হয়নি আমি এখনো। কখনো গুনিনি। কোন গানটা এমন কি মনে পড়ে? কোনো গান প্লেব্যাক করতে গিয়ে তুমি তোমার জীবনের সাথে মিলে গেছে, বা তুমি খুব আবেগে গল্পের সাথে মিলতে গিয়ে তুমি আবেগপ্রবণ হয়ে পড়েছো, কোনো গানের কথা মনে পড়ে? এরকম তো অনেকগুলো গানে আমি পেয়েছি, খুব সুন্দর সুন্দর গান, রোমান্টিক গানও অনেক ছিল, কিন্তু আমি কিন্তু রোমান্টিক পার্সন না। আচ্ছা। সবাই ভাবে আমি খুব Romantic, রোমান্টিক গান গান শুনে, গাই, গান টান শুনে, হ্যাঁ। প্রেমের গান গাই, হ্যাঁ, right. দুঃখের গান গাই, হ্যাঁ, কিন্তু আমার বাসার মানুষ জানে যে আমি ভীষণই আনরোম্যান্টিক আচ্ছা। পার্সন, খুবই রিয়েলিস্টিক একজন মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ, কিন্তু তার মধ্যে অনেক সুন্দর সুন্দর গান, আমি যেমন নদী চায় চলতে, নদী চায় এই চলতে গানটা আমার খুব প্রিয়। আপু তোমার এই মানে প্লেব্যাক, টেলিভিশন, মঞ্চ, আধুনিক গান, কোনটা গান গাইতে তুমি, তুমি তো এক শিল্পী তো সবই পারে, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো কোনটা গান গাইতে? আমি সবগুলোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে স্টেজ আর ফিল্ম বেশি enjoy করো? আমাকে খুব হ্যাঁ, আমি খুব এনজয় করি। তুমি যে আমেরিকায় আসো, পৃথিবীর সব দেশেই তুমি শো করো, সারা পৃথিবী ঘুরে ফিরেছো। তো আমি যদি আমেরিকায় আসছি, আমেরিকার কথাই বলতে চাই, যেহেতু আমরা আমেরিকাতে এখন এই শোটা বেশি মানুষ এই সাবকন্টিনেন্টে দেখে। তো আমেরিকায় স্টেজের দর্শকরা যখন তোমাকে দেখে, বিশেষ করে খুব মহিলারা, আমি দেখেছি তুমি লাস্ট শো ডালাসে করে আসলা, মহিলারা দেখতেছি তোমার লাইভ ধরে এমন ইমোশনাল হয়ে গেছে তোমার গানের। তুমি তো সেরকম লাস্ট শিল্পী। নিউ ইয়র্কে ছিল। হ্যাঁ, লাস্ট নিউ ইয়র্কে ছিল, ডালাসের পরে নিউ ইয়র্কে করলে। তো তোমার এই যে দর্শকের রেসপন্স তোমাকে কেমন, মানে তুমি কিভাবে আবেগে আপ্লুত হয় যে বিদেশের বাড়িতে আসার পরে যখন? ভীষণ ভালো লাগে আমার, এবং আমি তো অবাক হই যে আমি উপরের দিকে তাকিয়ে তাকিয়ে গান গাই, কিন্তু যে প্রথমে ভাবি যে আল্লাহ তুমি আমাকে এত দিচ্ছ, তারপর আব্বাকে দিকে তাকাই যে আব্বা তোমার জন্য আর আম্মার জন্য, মানে এইগুলি ফিলিং দোয়া কাজ করে করতে গেছে আর কি। থাকতে থাকে। আর মানে যখন ওনারা এসে আমাকে, আমি গান গাচ্ছি, একটা অভিজ্ঞতার কথা বলি, ফ্লোরিডাতে আমার অনুষ্ঠান, আচ্ছা। তো আমার তো ম্যাক্সিমামই সোলো শো হয়, হ্যাঁ। খুব গোনাগাথা হয়তো। তো এবার লাস্ট গানটা যখন গাচ্ছি, আমার ওই আমায় ডেকো না গানটা, তো গাইতে গাইতে এখন সবাই, শেষ গান তো, সবাই স্টেজে উঠে গেছে, হ্যাঁ, স্টেজে উঠে মানে মানুষ আর জায়গা হচ্ছে না। আমি গাচ্ছি, কিন্তু আশেপাশে তো মানুষজন, আচ্ছা ওরা আবেগে। গাচ্ছি তো, ধর এরকম করে গাচ্ছি, আমায় একটা মহিলা, বয়স্ক মহিলা এসে এরকম করে, ওরা কিন্তু আবেগে, আবেগে, আবেগে। হ্যাঁ। তুমি আজকে এইখানে এই অনুষ্ঠানে ঢোকার আগে গেটে যে মহিলা আমাদের এলাকার উনি ফিরোজপুর বাড়ি, বলেই আছে। তোমাকে যেভাবে ধরে দাঁড়ায় থাকলো, হ্যাঁ, দিস ইজ কল রিয়েল লাভ। ওরা আমি তাকাই গেছি, দেখো জানো তোমার ধরে কিভাবে ধরে ফেললো। হ্যাঁ, এরকম কাঁদতে থাকে। তোমার গানগুলো, মানে গানগুলো মানুষের, গান যে বলে না মানুষের সমাজ জাগরণের যে হাতিয়ার, চলচ্চিত্র, হ্যাঁ, গান, 100%। এটা কিন্তু দেখো, একটা চলচ্চিত্র বা একটা গান যেভাবে মানুষকে উজ্জীবিত করতে পারে, আর কিছু পারে না। একটা ছবির গান ছিল চন্দ্রগ্রহণ, ছবিটার গান ছিল, খুব সুন্দর ছবিটা বানিয়েছিল। আহা। আমি তো এত ভালো লেগেছিল ছবিটা, যাই হোক। ওখানে একটা গান ছিল, কোন শহরে যাবি পরাণ, কোন শহরে যাবি পরাণ, সবখানেতে ছল চাতুরি, আহ, ইটের মধ্যে কীট পতঙ্গ, আধা ঘুমে স্বপ্ন ভঙ্গ, সুখ সবই তোর হইল চুরি, কোন শহরে যাবি পরাণ। কথাগুলো কত সুন্দর লাগে না? এত সুন্দর এই গানের কথাগুলো, মানে আমার খুব, মানে তোমাকে খুব টানে গান, হ্যাঁ, আমি এই বোঝা গানটা যায়। আমাকে খুব টানে। তোমার অ্যালবামের সঙ্গে কথা হলো, তা মনে আছে নাকি? না, তাও আসলে তুমি তো যে শিল্পী, কয়টা বেরোইলো, এরকম গুণে তোমার জীবন চলে না, আসলে কাজ গুণে করা জীবন, করছি। হ্যাঁ। তোমার এই দীর্ঘ ক্যারিয়ারে কোনো সামাজিক ঘটনা বা তোমার বাবা মার কোনো স্মৃতি প্রভাবিত করেছে কিনা পজিটিভলি তোমাকে টেনে নেওয়ার জন্য এই ক্যারিয়ার? আচ্ছা আচ্ছা, প্রথমে বলি, এটা হয়তো তুই বিশ্বাস করবি বা করবি না, বা আমার আল্লাহর রহমতে যতটুকু সাফল্য তোরা দেখতে পাচ্ছিস, সত্যি কথা হচ্ছে আমি ক্যারিয়ারিস্ট না। না, আজ পর্যন্ত আমি হতেই পারলাম না। এটা আমার একটা, এখন রীতিমতো মাঝে মাঝে খারাপই লাগে। আমাকে অনেকে বলে, আপা আপনি একটু, এই যে যেমন আমি কারোর সাথে আমার কিন্তু কোনো যোগাযোগ নাই,
এবং তুমি কোনো ইন্টারভিউ করো না আমেরিকা এসে, কখনো আমি দেখিনি। না। আমি তোমাকে লেগেছিলাম দেখে জোর করে এনে হাজির করছি যে না তোমার করতে, আমি তোমার সাথে বসতে চাই, এটা আমার আমার এটা এইভাবে তুমি ঠিকই বলেছো, মানে একটা আছে না তুমি এইগুলো একটা করেছিলাম কিন্তু সেটা ইয়ে হয়নি কারণ অনিয়ার হয়নি। হ্যাঁ। তো যাই হোক, কোনো ক্যারিয়ার কিভাবে গড়তে হয় এটার পিছনে কিভাবে মানে একটা নার্সিংটা করতে হয় যে হ্যাঁ সেটা আমি জানি না, এবং আমি চাইনি বেসিক্যালি, যদি সত্যি কথা বলতে হয় আমি চাওনি? চাইনি না। আমার যা আসছে আল্লাহ প্রদত্ত, একদম 100%। মানে আল্লাহ প্রদত্ত এবং যা আমার আছে। নামটা জানিস তো কি? সামিনা। সামিনা, না না না। নাই সামি হা হলে হয়তো বা কিছু পারতাম। সামিহা, সামিয়া হতো অনেকের নাম আছে, তুই সামিয়া বল সামিয়া। ইয়েটাতে ওকলাহামা শোটাতে আমি যাব না। কিভাবে কি করলাম বাংলাদেশ থেকে কইরাটা, কিভাবে এটা কি করলাম? এখানে আসবো আসবো না। না না না। না। সবকিছুতে না, আমিও মানে তালার মতো লেগেই আছি, যাবো তোমার আসতে। তারপর টুলু ভাইয়ের যে আমার একটা গান ছিল, কোন এক সুন্দরী রাতে একটা গান, ওটাতে সামিনা একটু আয়সা পড়ো, একটু গানটা গায়া দিয়া যাও। না তো না। তারপর টুলু বলছে তোমার নামটা কে রাখলো? না সামিনা। সামিনা। আচ্ছা বাবা, এটা এটা ভালো কথা, তোর নামটা রাখছিল কে? এই তো ভালো কথা বললি। হ্যাঁ, এটা তো এইগুলো তো মানুষের জানা, তোমার নামটা কে রেখেছে? আব্বা আম্মাই মনে হয়। আমার জীবনে যত সুযোগ এসেছিল সেগুলোকে যদি আমি একটু প্রপার কাজে লাগাতে properly কাজে লাগাতাম, আমি যা পেয়েছি তার হয়তো আরো বেশি গুণ পেতে। হ্যাঁ হ্যাঁ আবার অনেক কথা 70-80 মনে হয় গুণ বেশি আপু, আর পেতাম। আমার মনে হয় কি জানো, আল্লাহ তো এটাই এভাবে রিজিকটা লিখেছে। হ্যাঁ, এটা রিজিক তো এটাই আমি চতুর্থ ভাবি। আসমান থেকে তো নাকি রিজিক নির্ধারণ করে দেয়। আমি এটাই ভাবি যে আল্লাহ আমাকে বলেই দিয়েছে যে শুনো সামিনা, আমি যা দিচ্ছি তুমি এটুকু দেখো। তাই জন্য আমি আমার ক্যারিয়ার বা আমার লবিংটা কিন্তু অন্যদিকে। তুমি লোভিং নাই আপা, কিসের লোভিং? আমার হচ্ছে উপরে। উপরে তোমার তুমি লোভিং দেখি না, এই যে না, শো আমি না, জোর করে করে প্রশ্নই ধরে ওঠে না। নিয়ে, মানে ওই তুমি আসো না, মানে সামিনা মানে না না। না না, ইন্টারভিউ আমি করি না, আমি বলছি, না তোমার আসতেই হবে। আসতেই তুমি পারলে এমন সব কথা বলো যারা তোমার কেউ নাই ডাকে আর। এক্স্যাক্টলি। আমি বুঝি তো, আমি বুঝি, আমি বলছি, না তোমার সাথে আমি একটা আমার স্ক্রিন শেয়ার করতেই হবে। আমি বললাম এই গুণী শিল্পীগুলো ধরো, আমার আমজাদ ভাইয়ের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে, আমার সমিতিতে এসে বসে থাকতো আমজাদ হোসেন। তাই না? হ্যাঁ, আমজাদ ভাই তো মানে আমার কাছে সমিতিতে এসে চা খাবে, জায়েদ কফি দাও। তারপরে ফারুক ভাই এসে আমার সমিতিতে বসতো যখন আমি সমিতিতে করি, কবরী ভাই এসে আমার চেয়ারে বসতো। সোহেল রানা ওই ভাই, যে তোর যে একটা ওই যে বললাম যে এটা অনেকেই হয়তো বা শ্রদ্ধাবোধটা বড় জিনিস। জানে না, তোর যে আন্তরিকতা, তোর যে মনের একটা সরলতা, প্লাস তোর তুই জানিস কিভাবে সিনিয়রদেরকে ভালোবাসা, এইটা আপু, শ্রদ্ধা করতে আপু তুমি হয়। দেখো 3-3 ভোটে নির্বাচিত হয়েছি, 3বারে শিল্পীরা সবাই ভোট দিয়েছে আমাকে, ববিতা পাড়া থেকে শুরু করে। কেন? আমি সিনিয়ররা আসলে দরজা খুলে গাড়িটা উপর দিয়ে উঠাই দিই, এটা ওনাদের প্রাপ্তি। তোমার জীবনে এমন কোনো কঠিন সময় আসছে যেখানে তোমার সঙ্গীত তখন তোমাকে শক্তি হিসাবে শক্তি জুগিয়েছে? এসছে কি? হ্যাঁ মানে আমরা ঘটনাটা জানতে চাই না, বাট তোমাকে এমন ঘটনা ঘটেছে কিনা যে তোমার জীবনে কোনো এমন কোনো ঘটনা যেখানে তোমাকে সঙ্গীত তখন শক্তি হিসাবে দাঁড় করিয়েছে? আমি একটা দুঃখের ঘটনাই বলি। বলো। আমার তখন থার্ড বেবিটা ওকে। এক্সপায়ার করে গেল, বাঁচেনি বাচ্চাটা। তো এখন আমি তো একেবারেই বদ্ধ পাগলের মতো হয়ে গেলাম। কারণ আমার না কতগুলো জিনিস আছে যে আমার জন্য কি হলো, কেন হলো, কেন হলো, কেন হলো, হ্যাঁ এইগুলা ভাবতে ভাবতে আমি তারপরে এই সারাদিন ডাক্তার ওষুধ দিল একটা যে উনার ঘুম দরকার। এই করতে করতে যেই ঘুমটা ভাঙতো না, আবার আমার মাথা খারাপ হয়ে যেত। তো ঘুমের সময়টুকু ঠান্ডা থাকতে আর কি। তারপরে মানে খুব কষ্ট হতো। তা একদিন দেখি যে তোর ভাইয়া একটা সিডি নিয়ে আসলো আমার জন্য, ওকে। তুমি গান শোনো। আমি কি আর গান শুনতে ভালো লাগছে না তখন, না ওই স্মৃতি ওই সময় তো। তারপরে তবু গানটা ছেড়ে দিল। তো ওই গানটা ছিল লতা মঙ্গেশকর এবং জগজিৎ সিংয়ের ওই গানটা, वापस नहीं आता, ये क्यों हो रहा है अल्लाह जानता है, जो भी बुरा भला है अल्लाह जानता है। তো আমি তো গানের কথা শুনি, তো গানটা যখন বাজছে, जो भी बुरा भला है আল্লাহ জানতা হ্যায়, মানে কেন হলো আমার যে প্রশ্ন, সবই আল্লাহ জানে। আমার যে প্রশ্নটা হচ্ছে খালি যে এটা কেন হলো, তো লতা মঙ্গেশকর আর জগজিৎ সিং আমাকে উত্তরটা দিয়ে দিল গানের মধ্যে। এই যে আমি উঠে বসলাম, তুই বিশ্বাস কর, একদম একটা ওষুধ গান। বাহ। আমি উঠে বসলাম ওই 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 শুধু ওই গান দিয়ে, শুধু ওই গানটা দিয়ে। আপু লিরিক, সুর, আবেগ, গানের ক্ষেত্রে তুমি কোনটাকে বেশি প্রাধান্য দাও? তিনটাই। তিনটেই দরকার। এবং আরও কিছু আছে,
আবেগ শুধু থাকলে হবে না, সবচেয়ে বড় যেটা গানের মধ্যে সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক, গানের মধ্যে অঙ্ক থাকতেই হবে। নাহলে একটা গান যেমন তোদের অভিনয় তোদের কিন্তু যতই আবেগ দেখছিস অঙ্ক আছে কিরকম, যে কোন সময় তুই ঘুরবি ক্যামেরাটা দিকে হ্যাঁ, তাকাবি, কোন সময় angle, তুই হ্যাঁ, অ্যাঙ্গেল, কতটুকু তুই রেশ ধরে টানবি, রাইট। হ্যাঁ, যে ভালোবাসবি সেই ভালোবাসাটা তোর কতটুকু পর্যন্ত, হাসিটা কতটুকু, একটা অঙ্ক না। এই অঙ্কটা যারা জানবে না তাদের গান কিন্তু হবে না, ভুল হবেই, ভুল হবে, রাইট। আপু, তুমি নতুন কম্পোজারদের সাথে কাজ করার তোমার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। সবাই ভালো করছে না? হ্যাঁ, সবাই ভালো করছে। যদিও আমি বলবো যে মানে যদি সত্যি বলি, মানে আমাদের যারা গুরুজন সুর করেছেন, তাদের সুরে যেটা ছিল সেটা হলো যে একদম একটা মানে একদম ভিতর থেকে আসা, যে এই কথার জন্য এই সুরটাই বসবে, এই মায়া থাকবে এর মধ্যে, এই এক্সাইটমেন্ট থাকবে, বা এর মধ্যে এই রাগ থাকবে, এই যে সুরের একদম সুরের এইরকম খেলা যেটাকে বলে। কিন্তু এখনকার ছেলেদের মধ্যে ওই সুরের খেলা জিনিসটা নাই। ওরা হচ্ছে এরা তোমার সাথে আমি একমত। এবং গান দেখতে গিয়ে দেখি যে গানের গলার চেয়ে মিউজিক দিয়ে, মিউজিকের কারসাজি, ফাঁকিবাজি, এগুলো মানে তুই গানটা শুনে মনে রাখতে পারবো না। এমন কোনো শিল্পী আছে যার সাথে তোমার কাজ করার এখনো একটা আগ্রহ রয়ে গেছে, হয়নি এখন পর্যন্ত? এমন কোনো শিল্পী দেশ বিদেশে কোথাও কি আছে এখনো? ছিল, কিন্তু তারা তো এখন আর নাই। যেমন রাহুল দেব বর্মন, সলিল চৌধুরী, এদের সাথে গান করার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, যাক, কি করার, নেক্সট অফ লাইফ। আপা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এখন শিল্পীর জন্য কত গুরুত্বপূর্ণ তুমি মনে করো? আমি তো মনে করি অনেকই দরকার, কারণ এখন তো সেই সময়টা আর নাই যে গানটা হলো তারপরে পোস্টার চারিদিকে ছাপলো, একটা সিডির জন্য সবাই পাগল হয়ে আছে, একটা টেলিভিশন, নিজেরাই মানে শ্রোতারা খুঁজে নিচ্ছে। এখন তো শিল্পীদেরকেই বলে বলে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, এখন অনুষ্ঠান না বলে মানুষ জানছে না, ফেসবুকে দিতে হচ্ছে। ফেসবুকটা পজিটিভ দিকে একটা ইম্পর্টেন্ট, তুমি কোথায় আছো ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং শিল্পীকেই বলতে হচ্ছে। তারপরে আবার অনেকে বলে, আপা আপনি কি আর গান না? তা আমি বললাম যে হ্যাঁ, সেদিনও তো গিয়েছি। তো বলে, ও আচ্ছা। আমরা আপনি কি টিভি দেখেন? না, আমার তো টিভিটা দেখা হয়ে ওঠে না। এটাই হচ্ছে আসল কথা। আমাকে অনেকে দেখে বলে, ভাই সিনেমা করেন না আপনি? আমি সিনেমা হলে গেছিলেন কবে? না, যাই না 20 বছর। আমি তাহলে জানবেন কেন? তাই তো আমরা যারা প্রজন্ম বলি, আসলে আমরা অনেক বেশি এখন সোশ্যাল মিডিয়া যুগ কেন্দ্রিক। না, অবশ্যই এটা তো ভালো দিক, খারাপ ভালো দিক, কিন্তু এর মধ্যে পরিচিতি পাচ্ছে, থাকতেও হবে, কিছু থাকতে হবে। ধর যে এখন যে মেয়েটা গান গাইতে পারছে না, হ্যাঁ, সেও এত বেশি প্রচারণা, পোস্টার দিয়ে, হ্যাঁ, এবং নিজের প্রচারণা নিজেই আমি ভালো গেয়েছি বা কাউকে দিয়ে বলাচ্ছে যে ও ভালো গেয়েছে, করতে 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 মানুষ ভেবে নিচ্ছে ওই ভালো গাচ্ছে। হ্যাঁ, তাই যারা ভালো গাইছে তারা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এটা সুন্দর পয়েন্ট বলছে। বা তোমার আমাদের আরেক বোন ফাহমিদা আপার সাথে তোমার গানের কোনো সুন্দর মোমেন্ট আছে যেগুলো তোমাকে মাঝে মাঝে খুব মনে পড়ে? কোনো সুন্দর মোমেন্ট আছে? আমরা যখন মানে ছোট, ওই দূরদেশ ছবিটার গান করি, ভাইটি আমার তুমি কেঁদো না, হ্যাঁ, তো আমাদের বাসায় আমরা 4 ভাই বোন কিন্তু খুব হাসতাম বা হাসতে ভালোবাসি। বিশেষ করে আমরা 3 বোন যখন এক হই, অকারণে হাসি, অকারণে। হ্যাঁ, একটা জামা কিনে আনলাম, ওটা নুমা পরে নুমাকে কেমন লাগছে, হ্যাঁ, ও কতক্ষণ ধরে জামাটা পরলো, ওটা নিয়ে হেসে যাচ্ছি, হ্যাঁ, এই টাইপের। আচ্ছা, তারপরে ও খেতে পারলো না, আমরা সবাই খেতে গেলাম, ওইটা নিয়ে হাসলাম, হাসি, কোনো রিজন নেই। তো আমি আর নুমার রেকর্ডিংয়ে গেছি, এখন গাচ্ছি আর হেসেই যাচ্ছি, কোনো কারণ নাই। ভাই, একটা জায়গা ছিল যে তোমার চোখের জল দেখে ওখানে কাঁদতে হবে, আসে কান্না, কিন্তু হাসতেছে না, ওই কাঁদতে হবে দেখে আমাদের হাসতে হাসতে আব্বা আর না সাইফ আলী উনার ইয়েতে মনে বুদ্ধিওতে ছিল, ওনার রেগে যাচ্ছে আমাদের উপর, গান লাগা হাসতেছে, হ্যাঁ, খালি হেসেই যাচ্ছে। মেয়ে দুটা কি নবী ভাইয়ের মেয়ে দুটা, বুঝছিস? সুপার মোমেন্ট এটা। হ্যাঁ, তারপরে এরকম অনেক জায়গা আছে। তারপরে একটা অনুষ্ঠানে আমরা গেছি, সেখানে সেজে গুজে গেছি,
পরে দেখি যে একজন গান গাচ্ছে এত ভালো, আমি তো আস্তে আস্তে কানের দুলটা এরকম করে খুললাম, নুমাকে দেখি, নুমাও দিকে কানের দুল, মানে আমরা ভাবছি আমরা এত ভালো গান গাচ্ছে তাদের সামনে আমরা এত সেজেগুজে এসেছি, এটা তো ঠিক না। এরকম আর কি। আপু তোমার কাছে ফিরবো একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। দর্শক, পাওয়ার্ড বাই ল অফিস অফ কোবরাডোর প্রেজেন্টস ফ্রাইডে নাইট জায়েদ খানের আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি খুব তাড়াতাড়ি। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com. ফিরে এলাম পাওয়ার্ড বাই ল অফিস অফ কোবরাডোর প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের EB1, EB2, EB3-তে অনন্য এক প্রতিষ্ঠান ল অফিস অফ কোবরাডোর। আমরা কথা বলছিলাম আমাদের সবার কিংবদন্তি কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর সাথে। আপু, পঞ্চম ভাই, আমি তো দেখছি তাকে দেখার সৌভাগ্য হয়েছে, সে আমার মতো লম্বা চওড়া হ্যান্ডসাম মানুষ, তার সাথে তোমার গানের মানে অ্যাজ মিউজিক ডিরেক্টর বা তার সাথে তোমার গানের অভিজ্ঞতা কেমন? কোনো ওরে বাবা রে, পঞ্চমের সাথে আমার আর নুমার যে অভিজ্ঞতা, গানটা আলাউদ্দিন চাচার মতো গাওয়াতেই থাকবে, গাওয়াতে। একবার আমি ভয়েস দিচ্ছি ফুল ফোটে গানটা, মানে রিমেক আর কি, ওটা কিন্তু পঞ্চমের মিউজিক, তাই নাকি? যেটা তোরা এখন শুনিস, খুবই সুন্দর মিউজিকটা, অ্যারেঞ্জমেন্টটা। তো করতে গেছি, আমি তো পঞ্চমকে চিনি, তারপরে আমি ভয়েস দিচ্ছি, অফ করে বললো কি, সুমাপা সুরে লাগাও। তোমাকে বলতে হ্যাঁ, আর চারু ছিল আমাদের সাউন্ডে, ও তো ভয়ে, সামিনা আপাকে তুমি বলছো সুরে লাগাও, বলে সুরে লাগাও। তারপরে নুমাকে একদিন, নুমা গেছে গান গাইতে, নুমাকে বন্ধ করে দেওয়াল কি, আপনি গান শিখে তারপর গাইতে আসো, ঠিক আছে? নুমা তো আমার বাসায় এসে কাঁদতে কাঁদতে, আমি আর কোনো দিন আমি পঞ্চমের সাথে গান গাইবো না। আরে বাবা, পঞ্চমের এগুলা করতেও মজা পেত। হ্যাঁ, মজা করে করতে বন্ধুদের সাথে আর কি, মজা করে। আবার বর্তমান সময়ের গানের সঙ্গীতের যে ইন্ডাস্ট্রির অবস্থা তুমি কিভাবে মূল্যায়ন করো? তোমাদের সময় যেমন অনেক কিছু, সেই সাউন্ডটেক, সঙ্গীত, আমি নিজের চোখে দেখতাম, সেই বাবুল ভাই, তো চোখের সামনে কিছু দেখা, আমি তো সঙ্গীতদের সাথে, মানুষের সাথে বেশি চলাফেরা। তুমি এখন বর্তমান সঙ্গীতের এই ইন্ডাস্ট্রিকে তুমি কিভাবে মূল্যায়ন করবা? আসলে আমি না, ওই যে আমি বললাম না, আমি এত মানে যেখানে এত ঝামেলা থাকে না, আমি ওগুলা পারি না, ওখান থেকে দূরে, এগুলো এত মেনটেন করার সময় নেই, আমি পারি না, আমি বুঝেও উঠতে পারি না। রাইট, কি হচ্ছে না, আমি সহজ সরল মানুষ, আমি তাকাই না চারদিকে। একদম। তুমি তো সুন্দর কথা বললা, গানটা কি তোমার মাত্র বানানো? না, এটা আমার একটা অ্যালবামের গান। বাহ, মিলে গেছে পরিবেশ পরিস্থিতির সাথে। কথাটা একদমই আমার সাথে একদম মিল। হ্যাঁ, এখনকার মিউজিক টিউজিকগুলো আমাকে মানে অগোছালো মনে হয় আর কি। ওকে, যদিও সবাই সুন্দর করে আগাচ্ছে, সবাই এখনকার ছেলেমেয়েরা অনেক সংগ্রাম করছে, অনেক অনেক ভাবে আগাচ্ছে, কিন্তু যারা ভালো গায় স্বাভাবিকভাবেই তাদের গতিটা একটু কম, কারণ ওরা বুঝতে পারে না যে আমার কথা আমি এত বলবো। বাংলাদেশের কোন সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ লাগে, খুব আবারও কাজ করতে চাও? না, আমার তো সবার কাজই, যারা করেছে সবার কাজই ভালো, কিন্তু বুলবুল ভাইটা চলে গেল। হ্যাঁ, আমি বুলবুল বলতেছিলাম যে আমার জীবনে তোমাকে ফাঁকে বলে নেই, আমি যখন প্রথম বাংলা সিনেমায় 7 সালে ব্রেক পাই মোহাম্মদ হান্নানের ছবিতে, তখন আমার পরিচালককে, প্রযোজককে বলছিলাম যে ভাই আমার জীবনে একটা স্বপ্ন আছে। বলে কি ভাইয়া, বলো। আমি তো কিছু চাইনি আপনার কাছে, আপনি আমার প্রথম গানটা একটু বুলবুল ভাইকে দিয়ে করেন না। বুলবুল ভাইকে দিয়ে, বুলবুল ভাই করলো আমার প্রথম গানটা। ওই যে মোহাম্মদ হান্নানের প্রথম ছবি ভালোবাসায়, আর আমি বললাম যে আমার কণ্ঠটা একটু এন্ড্রু কিশোরকে দিয়ে করেন। আমার ইচ্ছে ছিল মিলেসের দিয়ে করেন, বাট শেষ পর্যন্ত মারা গেছে সে, বাট এন্ড্রু কিশোর জীবিত। 6 সালের ঘটনা। তখন প্রথম সে বুলবুল ভাই মিউজিক করে দিল আমার জন্য, এবং বুলবুল ভাই আমার পরবর্তীতে আমার সাথে শাবনূরের সাথে যতগুলো ছবি আছে, বুলবুল ভাই সবগুলোতে আমাকে মিউজিক করে দিছে। আমি তার বাসায় গিয়ে ধরতাম, মানে কি গান, মানে একটা আলম খান, একটা আলাউদ্দিন আলী, তারপরে বুলবুল ভাই, আমাদের ইমন, শওকত আলী ইমন, ওরা পঞ্চম ভাই, ইমন শাহ, সবাই ভালো করে। এবার তুমি যেমন কথা বললা, বুলবুলের অসংখ্য গান ভাই, সিনেমার কথা যদি বলতে হয়, আমাদের বুলবুল যে গান দিয়ে গেছে এবং যে হৃদয়কে টাচ করে, এখনো যে স্টেজে পারফর্ম করি, অনেক গান, অর্ধেক গানই তার। তরুণ প্রজন্ম যারা গান করছে, তাদের সম্পর্কে তোমার ধারণা, তাদের সম্পর্কে তোমার অবশ্যই তুমি বলো, তাদের সম্পর্কে তোমার পরামর্শটা কি তরুণ প্রজন্মের সম্পর্কে? আমি কোনো পরামর্শ দিতে চাই না রে,
ঠিক। কারণ ওরা এত বোঝে, ওরা এত জানে, এবং ওরা সত্যি সত্যি ওরা ক্যারিয়ারিস্ট, এবং ওরা পরিশ্রম করতে জানে। সবচেয়ে বড় কথা, ভালো তুমি গান গাওয়া যখন ভালো মতোই তুমি গাও। আমি হচ্ছে একটা রেয়ার কেস। ওই যে বললাম আমারটা তো রেয়ার কেস। আমি তো জানি, তোমাকে তো আমি আমারটা জানি। আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি কোথাও যেটুকু কোনো দেওয়ার। ঝামেলা নাই, 10 জন সাংবাদিক নিয়ে বসায় তাদেরকে মেনটেন করতে হবে, তার মধ্যে নাই। আমার বাসা থেকে এগুলা না, তুমি কখনো এগুলো তৈরিই করিনি। হওনি এভাবে, আসলে তৈরির একটা বিষয় আব্বা থাকে। নিজেও এরকম ছিল না, আর আমার আম্মা তো একদমই চায় নাই কখনো আমরা গান করি, এখনও বিরক্ত। এবং আমার জানি না আর কদিন আমি গান গাইতে পারবো, আল্লাহ আল্লাহ করবে, এবং আমার মনের মধ্যে কতদিন আর গান গাওয়ার ইচ্ছা হবে সেটাও একটা ব্যাপার। আপু, তোমার কাছে সঙ্গীত কি পেশা না একটা জীবনের অংশ? যেহেতু তুমি সঙ্গীত প্রেমী। খুবই একটা দারুণ প্রশ্ন, বুঝতে পারি না। ওই যে বললাম যে আমার কোনো প্ল্যান ছিল না, এবং আমার না জায়েদ, আমি এমন একটা মানুষ, আমার কোনো অ্যাম্বিশন নাই, যেটা আল্লাহর তরফ থেকে যা খুব আসে। বাজে, হ্যাঁ, যেটা আল্লাহর তরফ থেকে আসে। কোনো অ্যাম্বিশন না থাকাটাও কিন্তু একটা খারাপ। একটা মানুষ এই মিন লাইফ পড়তাম আমরা, এটা তো লাইফ থাকা এই উচিত। মিন লাইফ। হ্যাঁ, না কিন্তু ছোটবেলাতে তোমার ভীষণ ছিল, তুমি অভিনয় করবা, ওইটা ছিল তুমি কিন্তু অভিনয় যেহেতু আমার ডাক্তার গানের হবা। কোনো মানে ইয়েটাই ছিল না, আগ্রহই ছিল না। হ্যাঁ, আগ্রহটাই ছিল, লক্ষ্যও ছিল না। হ্যাঁ, লক্ষ্য ছিল না। সো ওটাতে আমি একদম রোবটের মতো, আমি ফোকাসও করনি ওইভাবে আসলে। কখনোই ফোকাস করিনি। আর মানে আমি যখন ভাবলাম যে 82 সাল এসে গেল, তো তখন আমি ভাবলাম এবার আমি নাটককে মন দিব। এবার আমার অনেক নাটকের জন্য আসতে শুরু করলো। তারপরে ফুল ফুটে ফুল ঝরে বেলাল ভাই আসলো, তখন ঝগড়া, জোর করে গানটা আমাকে দিয়ে করালো, আমি করলাম। এবার আমি অভিনয়টা করব। আবার গান, বুলবুল ভাই চলে আসলো, বুলবুল ভাই আর অ্যান্ড্রুদা চলে আসলো, এসে ঝগড়াঝাটি হলো মেলা। হ্যাঁ, ঝগড়াঝাটি হওয়ার পর, কারণ আমি তো গাবো না, বুঝছিস, এখন আমি কিভাবে না করবো। আমি বলছি যে আমি আগে আপনার গান দেখবো, কথাগুলা সুরটা শুনবো, তারপর আমার ভালো লাগলে আমি গাবো। আর এইভাবেই কিন্তু অ্যাকশনটা ছিল, যেভাবে তোকে দেখালাম এইভাবে। আর বুলবুল ভাই তো খুব ভদ্র, চুলটা ফালাই দিয়ে, না চুলটা খালি, তুমি একটু ট্রাই করো, তো বুলবুল ভাই খালি বললো যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে চলে গেল, অ্যান্ড্রুদাকে তো বলে দিল। পরে তো আমাকে ফোনে বললো, তোমার এত সাহস, তুমি এতটুকু মেয়ে, তুমি আমার গান বলো যে শুনবা, তারপর তুমি গাবা। আবার এন্ড্রুদার সাথে? হ্যাঁ, আবার এন্ড্রুদার সাথে। আবার কি জানিস তো, মানে ওইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেবিউ টাইপের। কোন গানটা ছিল এটা? ডেবিউ এই জন্য যে জন্ম থেকে জ্বলছি তো করেছি, বুলবুল ভাইও করে, কিন্তু আমাদের একা, মানে আমার সব ফিমেল, আমার আচ্ছা, সব মেল হচ্ছে অ্যান্ড্রু কিশোর, আর পুরা এন্টায়ার সুর কথা আহমেদ ইমতিয়াজ বুলবুল। তারপর তো আমার বুকের মধ্যখানে কি তোমার গানটা ছিল না? আমার আর অ্যান্ড্রুদার। আরে বাবা রে, আমার বুকের মধ্যখানে বুলবুল করে না। তোমার কাছে মনে হয় যে মানে তোমার কাছে মনে হয় যে কোন শিল্পীর কণ্ঠে তোমার গান বেশি ভালো লাগতো? মানে মেয়ে শিল্পী, আমাদের নায়িকা শাবানা করছিল? শাবানা, উনার না, আমার ববিতা আপা। তো তোমার কাছে কোন মনে হতো? ববিতা আপার ভালো লাগতো? ববিতাকেও ভালো লাগতো, ববিতার গলায় ভালো লাগতো। ওইটাই জিজ্ঞেস করলাম যে তোমার কাছে মনে হতো যে আমার গানটা কার গানের ভালো লাগতো? যেমন আমি মনে হচ্ছে আমার টেন্ডু কিশোরের গলায় আমার গানটা ভালো লাগে গাইতে, এটা আমার চাওয়া, ওনার গান। তুমি জানো সবচেয়ে দুঃখের বিষয়টা জানো? দুঃখের মানে কি, করোনার সময় যখন মারা গেল, ঢাকার থেকে একটি শিল্পী যায়নি। আমি ঢাকার থেকে করোনার মধ্যে গাড়ি চেরা এন্ড্রু কিশোরের শেষ কীর্তিতে গেছি রাজশাহীতে, তুমি জানো, আজকে বললাম। এবং এন্ড্রু কিশোর আমি তো শিল্পী সমিতির সেক্রেটারি, এন্ড্রু কিশোর কিন্তু আমাদের শিল্পী সমিতির মেম্বারও না, কারণ আমাদের অভিনয় শিল্পীরা শুধু আমার মেম্বার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এমন একজন কিংবদন্তি, আমার বোন যেতে দিবে না, তোমার রাজশাহীতে সবচেয়ে মৃত্যুর হার বেশি করোনায়। আমি গাড়ি চালিয়ে, মানে তুমি চিন্তাই করতে পারবো না, আমি সেই রাজশাহীতে চলে গেছি। বাহ, এই জন্যই তো তোকে এত ভালো লাগে। সেখানে একটা ইন্টারভিউতে দেখি আলম খান বলেছে, এক জায়েদ খান এন্ড্রুর শেষ কীর্তিতে গিয়ে শিল্পীদের সম্মান বাঁচিয়ে দিয়েছে। কেউ বলেও না আমাকে, আমি চলে গেছি টান দিয়ে। এটা কি জানো, এটা আমার তার প্রতি আমার শেষ ভালোবাসা। আমি করেছি, কেউ যাবে না এই যুগে। আমাদের সময়টা এখন কমার্শিয়াল, তোমাদের মধ্যকার ভালোবাসা ছিল। যেমন আমি কানাডাতে গেছি, তপন চৌধুরী বলতে, না এটা তুই বলিস না। এখনো এখনকার যে ছেলে মেয়েগুলি, ওদেরও কিন্তু খুব সবাই কি বলতো এক পাল্লা মাজার ভালো, তো আলাদা মানুষের তো এক্সেপশনালিটিও আছে। কিছু কিছু মানুষ তো আছে, ধরো যারা চিন্তা করে আমি এত দূরে যাবো রাজশাহীতে, কি লাভ, ঢাকার মধ্যে গেলাম, রাজশাহীতে আমি গাড়ি তেল খরচ করে নিজের গাড়ি নিয়ে আমি যাবো, কিভাবে গেলি? আমি গেলাম নিজের গাড়ি নিয়ে, আমি অনুষ্ঠানে বললাম, এবং আমি সাথে এত গান এত কিছু দিছে, কি দিলাম আমরা? কেউ নাই, আমি চলে এরকমই।
এরকমই শিল্পীদের প্রাপ্তি কিন্তু মাঝে মাঝে মানে এই জন্য আমার না জানিস আমি আগে থেকেই খুব কেয়ারফুল। এটা আর ইন্ডিয়াতে যখন দেখি শিল্পীদের পিছনে রাষ্ট্রীয় ফ্ল্যাগ থাকে, মানে ধ্রুপধ্বনি থাকে, মানুষ আর মানুষ, ওরা ওদের থেকে সাধনা করে, দেবতা মানে। আমার কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই, কারণ আমি আগে থেকেই কেয়ারফুল। হ্যাঁ, আমি সবাই যেমন বলে যে আমায় রেখো মনে, হ্যাঁ, আর আমি বলি নীরবেই আমাকে চলে যেতে দিও। না, নীরবে তুমি চলে যেতে তুমি দিবা, এটা বলাও মুশকিল। কারণ কি, তোমাকে যদি রাষ্ট্র সম্মান দেয়, তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন কণ্ঠশিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তুমি তো লবিংয়ের শিল্পী না। বাসার থেকে হোয়াটসঅ্যাপে চাপ দিয়ে ভাই গান গিয়ে পাঠাই দেন, হয়ে গেছে। এইটাকে মোটিভাই করিডোরে গান ছেড়ে দিচ্ছে, হচ্ছে প্রযুক্তির দুঃখ লাগে, এখন এটা সয়ে গেছে। যেমন অনেক আগে থেকে যখন শুরু হলো অটোটিউন, যারা গান গাইতে পারে না তাদেরকে দিয়ে মানে গান টান করিয়ে টরিয়ে একদম পুরা প্রমোট করে টরে সে একদম বিশাল শিল্পী হয়ে গেল। কিন্তু আমি তো বুঝতে পারছি, আমরা অনেকেই বুঝতে পারছি গান গাইতেই জানে না। তো এগুলো তো হয়েছে, হ্যাঁ, তখন মন খারাপ হয়েছে। এখন এটা সয়ে গেছে, আর আমি এত কিছু এক্সপেক্ট করি না। আবার তোমার এই দীর্ঘ কেরিয়ারে কোন ঘটনাটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে? কোন ঘটনাটা? আমার অনেক অনেক ঘটনাই আছে। তার মধ্যে আমি যখন প্রথম একবার যদি কেউ ভালোবাসতোর জন্য, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়নদুরি জলে ভাসতো। হ্যাঁ, সোনার হরিণ তখন একটা পুরস্কার ছিল, সোনার হরিণই তো ছিল, হ্যাঁ, একটা বাচসাস পুরস্কার, বাচসাস, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। এবং ওই পুরস্কারটা ছিল ভীষণ, ওই যে তুই কি বলি না, অর্গানিক না অথেন্টিক, লবিং না, লবিং ছাড়া, মানে কেউ আগ মুহূর্ত পর্যন্ত জানতো না যে কে আসলে পাবে। ওরা জেনুইন গান শুনে জেনুইন দিত, এবং একদম তাই। তো আমি তো তখন ছোট্ট মানুষ, কেবল ওই একবার যদি কেউ ভালোবাসতো আর আমার বুকের মধ্যেখানে, এই দুটা ছবি আমার রিলিজ পেয়েছে, আর আখি মিলনটা মনে হয় পেয়েছে। তো এখন বাচসাস পুরস্কার আমরা তো কেউ জানি না, যেতেই হবে। তো গেলাম, যাওয়ার পরে সবাই কানাঘুষা করছে যে এই 81 সালের জন্য সামিনা নবী পাবে, সামিনা নবী, তখন আমি নবী, তো সামিনা নবী পাবে। দেখি সত্যি সত্যি আমার নামটাই আসছে। আমি তো অবাক, কারণ আমার তো গান সম্বন্ধে এত ইন্টারেস্ট নাই। তারপর যখন সবাই খুশি চিল্লাচ্ছে, আমরা ও আচ্ছা, এই একবার যদি কেউ কি আমি কি গাইলাম যে একেবারে এত ইয়ে হয়ে গেল। নিলাম পুরস্কারটা, তারপর আমরা বসে আছি, অনুষ্ঠান শেষ হবে, 5 বছরের পুরস্কার একসঙ্গে দিচ্ছে, বুঝছিস? তো 81 সালে পেলাম, 82-তে সম্ভবত সাবিনা ইয়াসমিন পেল বা রুনা লালা, 83-তে একজন পেল, 84-তে আবার আমার নাম, বাহ, সামিনা চৌধুরী, আবার নয়নের আলো। এবার কিন্তু আমজাদ হোসেনের নয়নের আলো না, আমজাদ হোসেন না, এটা হচ্ছে বেলাল আহমেদ। আমি পুরা হাত পা ঠান্ডা হয়ে, আমি জানি না কেন, পুরা টপ টপ করে চোখ দিয়ে পানি করছে, আমি উঠতে পারছি না। তারপর তো নুমা ঠেলে দিল, উঠে স্টেজে গেলাম, যে অ্যান্ড্রুদা আর আমি দুজনই পেয়েছি। তো যাওয়ার পরে অ্যান্ড্রুদা গাইলো, একটু সবাই বলছে গাই, একটু গেয়ে বললো যে আমি যেখানে শেষ করেছি আমার ছোট বোন সেখান থেকে শুরু করবে। আল্লাহ তাকে, আমি তো গান গাইতে গিয়ে একটু গাওয়ার পরে করে এত হয়ে গেছে, ঠাস করে পড়ে গেলাম আবেগে। ও মাই গড, এটা তো সবচেয়ে বড় মুহূর্ত। তুমি বলো এইটাই তো মুহূর্ত, স্টেজে পড়ে গেলাম, এবং আমি মানে আমি কাঁদতে, আর দুই পাশে ছিল সম্ভবত শিবলি ভাই আর নিপা। শিবলি ভাই বোধহয় দৌড় দিয়ে গিয়ে আমাকে ধরেছে। তো এইটা ছিল আমার জন্য একেবারেই মোমেন্ট হতে পারে না। আপু, তুমি আমাকে 2 লাইন গান গাও না, ওইটা আমার গুনগুনাই 2 লাইন, আমার বুকের মধ্যে কেন। আচ্ছা, গাচ্ছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানিস, বুলবুলকে সুরকার হিসেবে দিল না। তো যাই হোক, তারপরে মোমেন্ট, 2 লাইন গাও না। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে।
আপু বিশ্বাস করো আমার বিশ্বাস করো আমার মানে পছন্দ আচ্ছা, হয়ে গেছে। এত বলিস না না সত্যি আপু বিশ্বাস করো, আমি তোমার গানের মধ্যে একটা আলাদা, আমি তোমার গানের মধ্যে একটা মাধুর্য, তোমার গান, Right. তোমার সেই গান আমার আকাশে লেখা রয়েছে শুধু তোমারই নাম, সারাদিন শুধু তোমারই নাম, ও আমার জান, ও ও আমার জান, নিঃশ্বাসে তুমি রয়েছো মিশে, তুমি ছাড়া যে বাঁচে না প্রাণ। অসাধারণ গাইছি দুজন, তুমি জানো আমি সারাদিন শুনতাম এত মিষ্টি একটা গান, গান দুইজনের। প্রণব কাকার সুর, হ্যাঁ প্রণব ঘোষ প্রণব ঘোষ না, আল্লাহ দেখো মানে আর মিলু ভাই আর আমি। হ্যাঁ আমি যখন ইউনিভার্সিটি পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে এই গানটা সবসময় শুনতাম আমি, ক্যাসেট তখন তো ক্যাসেট, হ্যাঁ তখন আমি cassette ক্যাসেটেই শুনতাম তোমার। ওটাই ভালো ছিল রে, ক্যাসেট সিডি এগুলি ভালো ছিল। এখন সব মানে কেমন হয়ে এখন কিচ্ছু কোনো নাই, সিডিও নাই, মানে কোনো কিচ্ছু নাই, বলে কি ভাই, বলে ভাই আপনাকে ইসি করে দিচ্ছি, আপনাকে ওই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে লিংক পাঠিয়ে দিচ্ছি। আপু তুমি বাংলাদেশ, এখানে আমেরিকা এসে বাংলাদেশি খাবার কি মিস করো? বাংলাদেশের শাক, কোন শাক? সব শাক, শাক পছন্দ করো না? লাল শাক, হেলচা শাক। এবার যে বাংলাদেশে গেলাম, হ্যাঁ আমি 4 মাস ছিলাম, মন ভরে শুধু শাক খেলাম, বিশ্বাস কর, আর সবজি। হেন শাক নাই আমার, মানে বাসার মেয়েটা ও বলতো বাহ। হেলচা শাক, কলুই শাক, মালঞ্চা শাক, লাল শাক, লাল শাক তো আমার ভীষণ ফেভারিট, ভীষণ। মূলা শাক, পালং শাক তো এখানেও আছে, আছে, হ্যাঁ। এখানে তো সবই পাওয়া যায়, কিন্তু তুই মন ভরে খেতে পারবি না, রাইট রাইট। বুঝছিস, যেটা তুই বাংলাদেশে হ্যাঁ, পাবি। সেজন্য বললাম। আরে, ইন্টারকমে হ্যালো, হয়তো নিচ থেকে দাঁড়ান বললো, শাক যাচ্ছে। জি ম্যাডাম, হ্যাঁ যে শাক যাচ্ছে, দেখেন তো কি কি শাক ওই আছে, তুমি জানালা থেকে দেখলে আর কি সব করলে? নিয়ে নেন, হ্যাঁ নিয়ে নেন, হয়ে গেল। বাহ, ঘুরতে তোমার সবচেয়ে প্রিয় জায়গা কোথা পৃথিবীতে? পৃথিবীতে হ্যাঁ। আমার সব জায়গায় ভালো লাগে, কিন্তু বেশি দিনের জন্য না। অল্প কারণ করে, এই জন্য বলছি, ঘুরতে যেতে বিদেশ তো ভালো লাগে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, প্রকৃতিতে ভরপুর। কে বলে বিদেশে প্রকৃতি নাই? বিশেষ করে আমেরিকাতে মানে যত মানে সত্যি কথা, কিন্তু দেখার মতো আমেরিকার সব। স্টেটগুলাতে দেখার মতো। আবার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? শেষের দিকে যেহেতু এই জন্য প্রশ্ন প্ল্যান করলাম। প্ল্যান ওটাও আমাকে মানে বলতে পারিস যে সব প্রেশারে আমি তো প্রেশারেই গান কিছু কিছু মানুষ মানে গ্রুমিং করাই। তো এখন সবাই ধরেছে যে মানে আমি যেন এটা কন্টিনিউ করি, গ্রুমিংটা। তো আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছা বলতে আমাদের অনেকের আর কি, ওরাই সব ঠিকঠাক করে দিচ্ছে একটা মিউজিক একাডেমি করার বাংলাদেশে, এখানে হোক, বাংলাদেশে হোক, যেখানে বাট আমার হোক। মনে হয় এখানেও একটু থাকা উচিত, হ্যাঁ, এখানে থাকলে অনেক মানুষ শিখতে চায়, পারে না। আর অনলাইনেও আমি কিছু শেখাচ্ছি। আর যেটা একাডেমি হবে সেটা আমার আসলে শুধু গান না, গানের সাথে আমার আরও কিছু আমি অ্যাড করি, যেটা আমি বাংলাদেশে করতাম কি জানিস, আমি যাদেরকে শেখাতাম তাদেরকে শুধু গান শেখাতাম না, আমি একটু যোগা করাতাম। তো সেটার একটা ইচ্ছা আছে, মেন্টাল একটা হিলিং এর ব্যাপার, হ্যাঁ, যেটাতে গান দিয়ে, যে তোকে বললাম আমার বাচ্চাটা চলে যাওয়ার পর যেটা হয়েছে, ওই তখন থেকেই আমার মনে হতো যে এই হিলিং বা একটা মানসিক শান্তির যে একটা ব্যাপার আছে, এটাও আমি অ্যাড করব আমার একাডেমিতে। আমরা তোমার সেই অংশ হতে চাই, এবং আল্লাহ তোমার সেই ইচ্ছা পূরণ করবে। তোমার ইচ্ছা নিশ্চয়ই আল্লাহ অপূর্ণ রাখবে না। আর আপু, তুমি কি নতুন কোনো ক্যাসেটের পরিকল্পনা আছে কিনা? ক্যাসেট তো এখন বের হয় না। হ্যাঁ, ওইখানে ক্যাসেট বলতে তোমার এখন কোনো গান এখন বের শুনে করবে? খুশি হবি, আমাদের সেই আগে ফিরে চল মাটির টানে, মানে আগে তো ডিস্ক বের হতো না, লং প্লে। হ্যাঁ, তো বাংলাদেশে একজন, ওদের খুব শখ লং প্লে বের করবে, আবার একই আগের মতো। তা আমার 10টা গানের একটা লং প্লে বের হচ্ছে ইনশাল্লাহ। আমরা ভটা করে এটা শুনবো সবাই মিলে। হ্যাঁ, আর ইংল্যান্ডে এবার আমি যে যাব, আমার 5টা গানের মধ্যে একটা হয়ে গেছে, 4টা গান। তুমি তো ইংল্যান্ডে যাচ্ছ খুব সম্প্রতি তোমার সফরে, এটাও জানাতে চাই দর্শকদেরকে, যারা লন্ডনের দর্শক তাড়াতাড়ি অধিক আগ্রহে অপেক্ষা করছেন। আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, কিংবদন্তি যাচ্ছে লন্ডনে এ মাসেই, খোঁজ রাখুন আপনার আশেপাশের থিয়েটারে তো সিনেমা চলে, বাট আপনার যেখানে বাঙালিদের অনুষ্ঠান হয় খুব শীঘ্রই দেখা হচ্ছে তার সাথে। তো 4টা গান করলাম, তো ওই 4টা গানেরই অ্যাকচুয়ালি লঞ্চিং এবং গানগুলো গাইতে আমি ইংল্যান্ডে যাচ্ছি 17ই মে আমি জানি অনুষ্ঠানটা হবে ইনশাআল্লাহ। আর আপনি তোর অভিনয় নিয়ে কোনো ইচ্ছে আছে? কোনোদিন অভিনয় করলে কি অভিনয় করবা? আমি করেছি তো, তা তো করেছো। হ্যাঁ, দুটা নাটক করলাম বড় হয়ে, মানে এই যে কয়েক বছর আগে, সম্ভবত তাও তো কয়েক বছর হয়ে গেল বেশ।
সেই ছেলে তো আমাকে ছাড়ে না, প্রতিদিন দেখি সে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে ওই যে- নাটকের নায়কের মতো। ওই যে তোমাকে বলতে হয়, তোমাকে ধরে রাখতে হয়, হ্যাঁ। নাহলে তুমি ছেড়ে দাও। আমি তো করবো না, পরে একদিন অনেক এইবার যখন 2-3 দিন দেখলাম ওকে বেচারাকে, আমি তখন বাসায় ডাকলাম। তো পরে স্ক্রিপ্টটা আমার খুব পছন্দ হয়েছে। ওই স্ক্রিপ্ট পড়েছো আগে, পরে পছন্দ হয়েছে। আমি বলছি যে আমি গান গাই, এই রিলেটেড কিছু থাকলে আমি করব না। অন্য এক অভিনেত্রীকে হ্যাঁ, দেখাতে হবে, মানে হ্যাঁ। শিল্পী সামিনা চৌধুরীকে আমি দেখাতে চাই না, বাস। তারপরে ওখানে একটা খুবই মজা নাটক, দেখিস ওটা? ওটাই তো, ওটার নাম এখন হচ্ছে আবার বলতে লিঙ্ক দিও। হ্যাঁ, লিংক দিয়ে দিতে হবে। তো ওটার নাম হচ্ছে মিডনাইট ব্ল্যাক কফি। ওকে, এটা দেখবো তাহলে, ইউটিউবে আছে, তাই তো? ইউটিউবে আছে, হ্যাঁ। আমরা তো অনুষ্ঠানের অনেক শেষের দিকে, আমরা শেষ করব তোমার গানটা গায়ে বাসার দিকে যাব, ফুল ফুটে ফুল জোরে করতে করতে আমরা অনুষ্ঠান শেষ করবো 2 লাইন। তারপর তার আগে তোমার যদি কোনো কিছু ইচ্ছা থাকে, তুমি এখানে এটা আসলে আমেরিকা বেস ঠিকানা, এটা 37 বছর ধরে ঠিকানা শুধু বাঙালিদের নিয়ে কাজ করে। তো তুমি তোমার এইটা ক্যামেরা, তুমি ঠিকানার জন্য যদি কিছু বলো, আর তোমার দর্শক এবং তুমি লন্ডন এবং আমেরিকাতে তুমি এখন কন্টিনিউ গান করছো, তোমার ওকলাহোমা যাচ্ছ, সব কিছু মিলিয়ে যদি তোমার কিছু বলতে চাও, তুমি ক্যামেরা একটু বলতে পারো। প্রথমত যারা আপনারা সময় করে এখন মানে চ্যানেল দেখেন, গান শোনেন, অভিনয়ের নাটকগুলো দেখেন বা যেটাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এখন মানুষের হাতে সময় খুবই কম। 5 মিনিটের গান এখন বা ভিডিও এখন টিকটকের 1 মিনিটে এসে দাঁড়িয়েছে। আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলগুলোর সৃষ্টি, এবং আমরাও কিন্তু আপনাদের জন্যই আজকে এই পর্যায়ে। তা আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সব সময় ঠিকানার পাশেই থাকবেন এবং আছেন, আমি জানি। কারণ আমি জানি বাসার ঠিকানা বা বাড়ি ভাড়া বা বাড়ি বিক্রি যেটাই হোক, মানুষ প্রথমে ঠিকানাটা খুঁজে। তা আমি নিজেও ঠিকানাটা অনেকবার নিয়েছি আমার প্রয়োজন, সেই ঠিকানায় তুমি এখন আসছো। সেই ঠিকানাতে আমি চলে এসেছি এবং নামটাই আমার আবার সবচেয়ে বলো ভালো লাগে, জায়েদ খান ঠিকানা। সুপারগুলোর মতো জোরে নিয়ে আসছে। আর জায়েদ তো মানে উফ, আপা তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে, শুভ্র সেই গানটা। তো যাই হোক, আজকে যারা আমাকে নিয়ে এসছে, বিশেষ করে জায়েদকে তো আমি বলবোই। জায়েদ ও আমার খুবই স্নেহের একজন ভাই, আর ওর জন্যই আসতে হলো এবং আসলাম, এবং এসে আমার মনে হলো আমি ভালোই করেছি এসে। তা আমি ঠিকানার এই প্ল্যাটফর্মটার অনেক উন্নতি কামনা করছি এবং আশা করছি আরও সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান এইখানে হবে। থ্যাংক ইউ আপা। এবং আমরা সত্যি বলি আপা, আমরা ঠিকানা পরিবারের পক্ষ থেকে সবাই কৃতজ্ঞ তোমার কাছে। তুমি এই ফ্রাইডে নাইট জায়েদ খানে আমার অনুষ্ঠানে এসে, এবং প্রথমবারের মতো জীবনে আমি আমার পুরো ক্যারিয়ারে প্রথমবার অ্যাঙ্করিং করছি সাহস করে। আমি তো তাই দেখছি, মানে সত্যি খুব দারুণ। ট্রাই করছি আর কি, তোমার মতো করে সাহস করে দাঁড়িয়ে গিয়েছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কিন্তু আমরা যাব আপার কণ্ঠে সবার অনুরোধের সেই ফুল ফোটে ফুল ঝরে শুনতে শুনতে। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এমন কিংবদন্তি শিল্পীর জন্য দোয়া করবেন, আপা যেন অনেক দিন সুস্থ থাকে, সুন্দর থাকে এবং আমাদের আরও ভালো ভালো গান উপহার দিতে পারে। এবং ঠিকানার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, পাওয়ার্ড বাই ল অফিস অফ কোবরাডোর। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে এবং নতুন কোনো শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই বাংলা গান শুনবেন এবং হলে টিকিট কেটে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ সবাইকে। চলুন আমরা আপার সেই কিংবদন্তির কণ্ঠে সেই জনপ্রিয় গানটা, সেই ফুল ফুটে ফুল ঝরে শুনতে শুনতে বাড়ির দিকে চলে যাব। চলো আপা। এই গানটি লিখেছিল আল মনসুর, যে অভিনেতার কথা তুমি বললাম, এবং সুর করেছিল আমিনুর রহমান নিচু। এই তো নতুন কি পরে ক্যামেরা তো পাইনি। উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ও আচ্ছা। আমার সব ভক্তরা আমাকে চিঠি লিখতো। হ্যাঁ, আসলে তো এই গানগুলা, সব গানগুলা, অনেক গানের লিস্ট, তখন তো চিঠি লেখা হতো। তো ওদের অনুরোধেই এই অ্যালবামটা করি, এবং অ্যালবামটা করে তো স্বপন ভাই। বাহ, সম্রাট প্রোডিউসার করে জোর করে আমাকে সে এই অ্যালবামটা করলো। আচ্ছা, একটু গাই। চলো গাইতে গাইতে চলো, একটু গাও না এই গানটার। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না।
সবাই দিবানা ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না